আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 2 নম্বর অধ্যায় হিসাবের বইসমূহ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আর সেটা তোমরা দেখতেই পাচ্ছ, নগদ প্রাপ্তি জাবেদা। তোমরা জানো যে নগদ প্রাপ্তি জাবেদা একটা বিশেষ জাবেদা এবং এই কোশ্চেনটা পরীক্ষায় অ্যাভেলেবেল আসে। বোর্ড কোশ্চেনগুলো তোমরা যখন পর্যালোচনা করবা তোমরা দেখবা যে একাধিকবার নগদ প্রাপ্তি নগদ প্রদান এই জাবেদাগুলো এসেছে। তো আমরা এই ক্লাসে নগদ প্রাপ্তি জাবেদাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব খুব সহজে কিভাবে মনে রাখা যায়, এবং আমরা নেক্সট ক্লাসে নগদ প্রদান জাবেদাটা দেখাবো। এবং তোমাদের জ্ঞাতার্থে বলে থাকি যে আমরা পিছনে এই অধ্যায় নিয়ে আরও 4 থেকে 5টা ক্লাস অলরেডি 5 থেকে 6টা ক্লাস অলরেডি আপলোড আমরা করেছি। সেখানে আমরা লাস্ট ক্লাসে আমরা সম্ভবত খতিয়ান কিভাবে করতে হয় টি ছকে এবং চলমান জের ছকে, এর আগের ক্লাসগুলোতে আমরা ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এবং সাধারণ জাবেদা এবং আমরা যে অন্যান্য বিষয়গুলো এই অধ্যায় সেগুলো আলোচনা করেছি। আমরা প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন আমরা দিয়ে দিব, তোমরা সেখান থেকে আশা করি দেখে নিবা, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা সরাসরি আজকে চলে যাব নগদ প্রাপ্তি জাবেদা। তো আমরা এখানে কোশ্চেনটা উঠিয়ে নিই। তোমাদের যাদের টেস্ট পেপার আছে অথবা বই আছে, বই শেষে কিন্তু বোর্ড কোশ্চেনগুলো থাকে, অথবা তোমাদের যারা সেকেন্ড ইয়ারে আসো এদের টেস্ট পেপারে ঢাকা বোর্ড 2021 সাল লাস্ট যেই কোশ্চেনটা এসেছে, ঢাকা বোর্ড 2021 সাল, এই কোশ্চেনটা আমরা এখানে সলিউশন করার চেষ্টা করব এবং কিভাবে সহজে এটা বুঝে যায় আমরা সেই বিষয়গুলো এখানে আলোচনা করব। তো তোমরা বই বের করো, যে কোশ্চেন থেকে যখন তোমরা এই কোশ্চেনটা সামনে নিয়ে ক্লাসটা করবা তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো ঢাকা বোর্ড 2021 সাল, এখানে যেটা বলা আছে খেয়াল করো, খ নম্বর কোশ্চেন, যে একটা তথ্য দেওয়া আছে, এর ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো, এটা বলা আছে। তো এখানে যে বিষয়গুলো বলা আছে, স্বপ্না ট্রেডার্স 2020 সালে জুলাই মাসে লেনদেনগুলো নিম্নরূপ। 1 তারিখে বলা আছে, জুলাইয়ের 1 তারিখে নগদ 1,50,000 টাকা নিয়ে ব্যবসা বিনিয়োগ শুরু করলেন বা ব্যবসায় বিনিয়োগ করা হলো। এরপরে বলা আছে পাওনাদার রহমান ট্রেডার্সকে 6,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 5,400 টাকা প্রদান করা হলো। এরপরে বলা আছে নগদে পণ্য ক্রয় 12,000 টাকা। আচ্ছা, এগুলো আমরা অঙ্ক করার সময় পরে নেব। আমরা নগদ প্রাপ্তির ঘরটার সাথে আমাদের সাথে পরিচয় করে দিচ্ছি। খেয়াল করো, এটা যেহেতু বিশেষ জাবেদা সুতরাং সাধারণ জাবেদার মতো ঘর হবে না। এখানে প্রথম ঘরটা হবে তারিখ, পরের ঘরটা বিবরণ হবে না। আমরা জানি যে সাধারণ যে জাবেদা, এই জাবেদায় পরের ঘরটা হয় তারিখ, আর এখানে হবে ক্রেডিট হিসাব খাত। এখন প্রশ্ন আসলো, ডেবিট হিসাব খাত কেন হলো না? তোমরা দেখো, নগদ প্রাপ্তি জাবেদা অর্থাৎ নগদান যে হিসাব, এগুলো তোমরা করতেছো। আচ্ছা দেখো তো, যদি তোমাকে বলি যে তুমি ব্যবসায় আনয়ন করলা 20,000 টাকা, তখন তুমি আর জাবেদাটা কি করবা? অবশ্যই বলবা নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। কি বলবা? নগদান ডেবিট, মূলধন ক্রেডিট। সুতরাং নগদান হিসাব তো আমরা করতে আসি, তো বিপরীত হিসাব কি? মূলধন। এই মূলধন হিসাবটা কি? ক্রেডিট। সুতরাং এখানে ক্রেডিট হিসাব খাতগুলো হবে। আবার যদি বলি তুমি পণ্য বিক্রয় করে 10,000 টাকা নগদ পেলা, অথবা 10,000 টাকা নগদে পণ্য বিক্রয় করলা, এটা জাবেদা কি করছো তোমরা? সেটা করেছো নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। তো নগদান ডেবিট, আমরা নগদান তো প্রাপ্তি করতে আসি, তাহলে বিক্রয় ক্রেডিট। সুতরাং এই ক্রেডিটের ঘরে আমাদের বিক্রয় নামটা হবে। সুতরাং যখন নগদ প্রাপ্তি জাবেদা বলে 2 নম্বর ঘরটা হবে ক্রেডিট হিসাব খাত। যখন আমরা নগদ প্রদান জাবেদা করব তখন হবে ডেবিট হিসাব খাত। ওকে, এরপরে আসো, এখানে একটা সূত্র দেওয়া থাকলে তোমরা বসাবা, আদারওয়াইজ খালি রাখবা। এরপরে এই যে নগদ যে তুমি টাকাটা পাচ্ছ, তাহলে এখানে নগদান হবে কি? ডেবিট। আর আরেকটা কথা জেনে রাখো, প্রদত্ত বার্তাও ডেবিট হবে। এই বার্তাটা সাধারণত 2 ধরনের, একটা কারবারি বার্তা, একটা নগদ বার্তা। কারবারি বার্তাটা ভুলেও এখানে আসবে না। ক্রয় বিক্রয়ের ফলে যেই বার্তাটা আসে, এই বার্তাটা এখানে আসবে না, বিয়োগ দিয়ে আমরা দেখাবো না, কিন্তু বার্তাটা আমরা মাইনাস করব, কিন্তু এখানে আমরা দেখাবো না। কিন্তু যখন নগদ বার্তা আসে, নগদান বার্তা, এটা এখানে আসবে এবং যেখানে যোগ বিয়োগ করা লাগে সেটা আমরা করব। কীরকম? দেনাদার এবং পাওনাদারের সাথে যে বার্তা জড়িত তার নাম হচ্ছে নগদ বার্তা। যেমন তুমি কোনো দেনাদার থেকে
10,000 টাকা পাইতা, তার সাথে চুক্তির মাধ্যমে ঠিক আছে 9,500 টাকা আমাকে দিয়ে দেন, 500 টাকা আপনার মাপ বা দিতে হবে না, এটা আমি আপনাকে ছাড় দিয়ে দিলাম। তো দেনাদারের সাথে এই যে 500 টাকা তুমি ছাড় দিলা, এটাকে বলা হয় নগদ বাট্টা। তাহলে তুমি যদি ছাড় দাও এটা প্রদত্ত বাট্টা, আর যদি ছাড় গ্রহণ করো তখন হবে কি প্রাপ্ত বাট্টা। তো এই বাট্টাগুলো এখানে আসবে। তো নগদ যেখানে বাট্টাও সেখানে, এটা মাথায় রাখবা। নগদ ডেবিট হলে বাট্টা ক্রেডিট। আবার যখন আমরা প্রদান জাবেদা করব তখন নগদ ক্রেডিট হলে বাট্টাটা কি হবে ক্রেডিট হবে। সুতরাং যেহেতু আমরা নগদ প্রাপ্তি জাবেদা করতেছি, নগদান ডেবিট, বাট্টা হিসেব কি ডেবিট। এই দুইটা হচ্ছে ডেবিটের কর। এরপরে খেয়াল করো কি কি ক্রেডিট হতে পারে। আমি তোমাদেরকে যেটা বলছিলাম, মূলধন ক্রেডিট হতে পারে, বিক্রয় ক্রেডিট হতে পারে। তো এখানে বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট। কারণ তুমি দেনাদার থেকে যখন টাকা পাবা নগদান ডেবিট হয়ে যাবে, দেনাদার কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে। ক্রেডিটের আমরা দুইটা ঘরই লাগবো। আমরা এই প্রাপ্তি জাবেদায় ডেবিটের লাগবো নগদ বাট্টা, প্রদত্ত বাট্টা, আর ক্রেডিটের লাগবো আমরা বিক্রয় হিসাব আর দেনাদার হিসাব। আর অন্যান্য নামে আমরা একটা ঘর করে দেব। কারণ আমরা যদি প্রত্যেকটা ক্রেডিটের ঘর লিখতে যাই তাহলে অনেকগুলো ঘর হয়ে যাবে, সুতরাং এটা করা যাবে না। আমরা এই দুইটা বাদে বাকি যত ক্রেডিট আছে আমরা অন্যান্য ঘরে লিখে দেবো। যেমন আমি একটু আগে বলছিলাম যে ব্যবসায় মূলধন আনয়ন করলো নির্দিষ্ট পরিমাণ টাকা, নগদান ডেবিট, এই নগদান ডেবিট মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু মূলধনের ঘর আমরা দেই নেই, অন্যান্য ঘরে আমরা এই মূলধনের টাকাটা ক্রেডিট করে দেব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তো আমরা এবার সরাসরি অঙ্কে চলে যাই। ওকে, আমি আবারও বলি ঢাকা বোর্ড 2021 সাল। এখানে স্বপ্ন ট্রেডার্স 2020 সালে জুলাই মাসে কিছু লেনদেন হয়েছে, সেটা নগদ প্রাপ্তি জাবেদা করতে বলছে খ নম্বরে। তো 1 নম্বরে জুলাইয়ের 1 তারিখে বলা আছে নগদ 1,50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো। তাহলে আমরা জুলাইয়ের 1 তারিখে লিখব জুলাইয়ের 1 তারিখে মূলধন আনয়ন করলো নগদ কত টাকা 1.5 লাখ টাকা। তো যেহেতু এখানে ক্রেডিট হিসাব খাত হবে, তো নগদান ডেবিট, মূলধন কি ক্রেডিট, এখানে মূলধন হিসাব নামে হবে। মূলধন হিসাব, নগদান আমি এনেছি কত 1.5 লাখ, 1,50,000। তাহলে আমরা ডেবিটে করে লিখে ফেললাম 1,50,000 এবং এটার ক্রেডিট হবে মূলধন। দেখো তো মূলধন নামে কোনো ক্রেডিটের ঘর আছে কিনা, নেই। এটা কোথায় চলে যাবে, আমরা যেটা বলছিলাম অন্যান্য ঘরে যে ক্রেডিট পাস সেখানে চলে যাবে 1.5 লাখ ক্রেডিট। ওকে, তাহলে আমরা 1 তারিখের কাজটা করে ফেললাম। এবার আমরা দেখি এরপরে 5 তারিখে বলা আছে পাওনাদার রহমান থেকে পূর্ণ নিষ্পত্তিতে এত টাকা প্রদান করা হলো পাওনাদারকে, সুতরাং এটা আমাদের নগদ প্রদান জাবেদা চলে যাবে। এরপরে 10 তারিখে বলা আছে নগদে পণ্য ক্রয় করেছি, সুতরাং ক্রয় যদি আমি করি আমার নগদ টাকা চলে যায়, এটা হচ্ছে নগদ প্রদান জাবেদা চলে যাবে। 12 তারিখে বলা আছে আলমের নিকট নগদে পণ্য বিক্রয়, যেহেতু পণ্য বিক্রয় করেছি নগদে নগদ টাকা আমার কাছে এসেছে, সুতরাং এটা এই নগদ প্রাপ্তি জাবেদায় আসবে। দেখো এখানে আমি আবারও বলি যে নগদে আলমের নিকট নগদে পণ্য বিক্রয়, সুতরাং নগদান ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তো এখানে ক্রেডিট হিসাব খাতে এখানে বিক্রয় নামে হবে। এটা হচ্ছে জুলাই কয় তারিখে, জুলাই হচ্ছে 12 তারিখে। ওকে, বিক্রয় হিসাব ক্রেডিট, টাকার পরিমাণ হবে 20,000 টাকা। তো যখন তুমি নগদে বিক্রয় করেছো নগদ টাকা পেয়েছো 20,000 টাকা, ক্রেডিট হবে বিক্রয় নামে। দেখো বিক্রয় নামে একটা ক্রেডিট ঘর আমার আছে কিন্তু, সুতরাং আমি ওই ঘরেই 20,000 টাকা বসিয়ে দিব। তো জুলাইয়ের 12 তারিখে লেনদেনটা কমপ্লিট। এবার আমরা দেখি এরপরে 15 তারিখে বলা আছে নগদে আসবাবপত্র ক্রয় করেছো। যখন তুমি ক্রয় করেছো টাকাটা চলে গেছে, সুতরাং এটা নগদ প্রাপ্তি ঘরে নয়, কোথাও আসবে নগদ প্রদান ঘরে, এটা এখানে আসবে না। 20 তারিখে বলা আছে রহমান এর নিকট হতে চেক প্রাপ্তি 10,000 টাকা। রহমানের নিকট থেকে তুমি চেক পাইছো 10,000 টাকা, তো নগদান ডেবিট হবে। এখন প্রশ্ন আসছে যে এখানে চেক যেহেতু পেয়েছি ব্যাংক হিসাব ডেবিট হলো না কেন? এখন এখানে দুইটা কথা, যখন তুমি চেক পাবা চেকটা কিন্তু তোমার কাছে নগদ টাকায় পরিণত হয়ে যাবে, আমরা সেটা সরাসরি নগদানে ঘরে লিখে দেব। আর তাছাড়া ডেবিট পাশে তোমার
ব্যাংক নামে কোনো ঘর এখানে নেই, সুতরাং এখানে নগদ নামে আমরা ওই কত টাকা 10,000 টাকা বসিয়ে দেব। কিন্তু এটা কার থেকে পেয়েছি? রহমান থেকে, সুতরাং রহমান হিসাব হবে ক্রেডিট। কয় তারিখে? এটা জুলাইয়ের 20 তারিখে। এখানে আমরা লিখতে পারি রহমান দেনাদার, আমি দেনাদার হিসাব নাম লিখতে পারি। তোমরা যদি কেউ রহমান হিসাব লেখো কোনো সমস্যা নেই, সেটাও হবে। তো দেনাদার হিসাব 20,000 টাকা নগদের ঘরে। কত? 10,000 টাকা। 10,000 টাকা। আর যেহেতু দেনাদার নামে আমার একটা ঘরই আছে ক্রেডিট পাশে, সুতরাং আমি সেটা লিখে দেব এই ঘরে 10,000 টাকা। তো আমাদের 20 তারিখের লেনদেনটা ওকে। এবার দেখো কি বলা আছে, এরপরে বলা আছে 28 তারিখে জনতা ট্রেডার্সের নিকট হতে পাওনা 11,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 11,000 টাকা পাওয়া গেল। দেখো এখানে কি বলেছে, তাহলে জনতা ট্রেডার্স তোমার কাছে নিশ্চয়ই কোনো পণ্য ক্রয় করেছে তোমার কাছ থেকে, সেই ভদ্রলোক হচ্ছে তোমার দেনাদার। ওকে, তো জনতা ট্রেডার্স যেহেতু দেনাদার, ওকে, তার থেকে টাকা পাওয়ার কথা ছিল 11,500, সে তোমাকে দিয়েছে কত? 11,000 টাকা। 500 টাকা কি হলো? তুমি তাকে বাট্টা দিয়েছো, ছাড় দিয়েছো, এটা হচ্ছে নগদ বাট্টা। এই বাট্টাটা এখানে আসবে। তো আমরা এটা কয় তারিখে? এটা হচ্ছে 28 তারিখে। জনতা ট্রেডার্স তুমি পাইছো কত? 11,000 টাকা। তাহলে 11,000 টাকা নগদের ঘরে হবে। তুমি ছাড় দিয়েছো কত? 500। 500 টাকা এই বাট্টার ঘরে বসবে। আমি যে কথাটা শুরুতে বলেছিলাম যে এখানে নগদ বাট্টাগুলো আসবে, কারবারি বাট্টাগুলো কিন্তু এখানে আসবে না। আর নগদ বাট্টা কাকে বলে? দেনাদার এবং পাওনাদারের সাথে যে বাট্টা জড়িত তাকে বলা হয় নগদ বাট্টা। তো এখানে 500 টাকা তাকে আমি ছাড় দিয়েছি, প্রদত্ত বাট্টা, এটা হবে ডেবিট। আর জনতা ট্রেডার্স যেহেতু তোমার দেনাদার, এই দেনাদারের ঘরে হবে কত টাকা? টোটাল 11,500 টাকা। 11,500 টাকা। দেখি আমাদের আর কোনো এন্ট্রি আছে কিনা। আমাদের আর কোনো এন্ট্রি এখানে দেখা যাচ্ছে না। 30 তারিখ একটা এন্ট্রি বলা আছে, শামীম এন্টারপ্রাইজ তাদের পাওনার 8,000 টাকা পরিশোধ করা হলো। শামীম এন্টারপ্রাইজকে তাদের পাওনা 8,000 টাকা পরিশোধ করেছি, সুতরাং এটা নগদ প্রাপ্তি ঘরে আসবে না। কোথায় যাবে? নগদ প্রদান ঘরে চলে যাবে। তো এরপরে আমাদের আর কোনো লেনদেন নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের বিষয়গুলো। এবার আমরা প্রত্যেকটা ঘর আমরা যোগ করে দেখিয়ে দিই কত আছে এখানে। দেখো এখানে 1.5 লাখ, 1,50,000 যোগ 20,000 যোগ 10,000 যোগ 11,000, 1,91,000। 1,91,000। এখানে আছে 500, এখানে আছে 20,000, এখানে আছে 21,500, আর এখানে আছে 1,50,000। $1,50,000 টাকা। এবার এই দুইটা ডেবিট আমাদের সমান হতে হবে। এই দুইটা ডেবিটের সাথে ক্রেডিটগুলো আমার সমান হতে হবে। দেখো এখানে 1,91,000 আরও আছে কত? 500। তো এখানে এই দুইটা যদি আমরা যোগ করে দেই কত আসে? 1,91,500 টাকা। আবার এই ক্রেডিটগুলোকে আমরা যোগ করে দিই, দেখি ক্রেডিটগুলো আমার কত আছে। 20,000 যোগ 21,500 যোগ 1,50,000, 1,91,500। আমার ডেবিট এবং ক্রেডিট আমার সমান হতে হবে। তো এই ছিল অঙ্কটা। যদি ডেবিট ক্রেডিট সমান না হয় তখন তুমি মনে করবা তোমার অঙ্কে কোনো ঝামেলা আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা যেহেতু বিশেষ জাবেদা, সুতরাং তোমাদের প্রথম কাজ হচ্ছে ঘরগুলোকে খুব সুন্দর করে মনে রাখা, কোনটার পরে কোনটা আসবে, কোনটার পরে কোনটা আসবে। যদি ঘরগুলো এলোমেলো হয়ে যায়
তোমার অঙ্ক করতে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা যদি ক্লাসটা বুঝে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবা। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে সমস্যাগুলো তুলে ধরবা, তোমার বন্ধুদের মাঝে এটা ছড়িয়ে দেবা। আমাদের বিগত যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো তোমরা দেখে আসবা এবং সামনে যে ক্লাসগুলো আমরা করব এই ক্লাসগুলো তোমাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।